সুপ্রিয় দর্শক, স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। আজকের এফএ লিডারশিপ লেন্সে আমাদের অতিথি আবু সাইদ রিয়াজ। জনাব রিয়াজ একজন বিশিষ্ট প্রবাসী উদ্যোক্তা, যার রয়েছে ইউরোপ ও বাংলাদেশে 3 দশকের ব্যবসায়িক অভিজ্ঞতা। তিনি ইতালিতে বিভিন্ন খাতে অনেকগুলো সফল ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, বিনিয়োগ করেছেন মাতৃভূমি বাংলাদেশেও। আজ আমরা তার অনুপ্রেরণাদায়ী ব্যবসায়িক পথ চলার গল্প শুনবো, জানবো তার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে, বিশেষ করে জানবো একজন প্রবাসী হিসেবে তার সংগ্রাম এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে। জনাব রিয়াজ, স্বাগত আমাদের আজকের আলোচনায়। আপনার কাছে প্রথমে জানতে চাইব, আপনি বাংলাদেশ থেকে ইটালি গিয়ে এই ব্যবসায়ী ক্যারিয়ার তৈরি করবার কথা কেন চিন্তা করলেন? যখন আমি ম্যাট্রিক পাস করলাম, তারপরে যখন কলেজে যাই, ওই কলেজের নাম দেখে চৌমুহনী সরকারি এসএ কলেজ, এই কলেজটা দিয়ে যখন গেট দিয়ে যখন আমি ঢুকি ফার্স্ট ইয়ারে, ওই দিনই আমাকে উদ্বুদ্ধ করেছে যে জীবনে ভালো কিছু করলে আমার নামটাও হয়তো লেখা থাকবে। আর সেজন্য আমি তখন থেকে কাজ করতেছি নিরলসভাবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা প্রথমে একটু জেনে নেই যে আপনি ইটালিতে কী ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, বাংলাদেশে কী ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, এবং আরও কোথায় কোথায় আপনার ব্যবসায়িক অ্যাসোসিয়েশন আছে? ইটালিতে গিয়েছিলাম 96-এ। তো যেদিন যাই এর কিছুদিন পর থেকেই বিজনেস শুরু করি। ফরচুনেটলি আমার মায়ের কাছ থেকে কিছু হেল্প নেই, উনি আমাকে সাহায্য করে ইনভেস্টমেন্ট হিসাবে। আমি অর্নামেন্টস বিজনেস দিয়ে শুরু করি। এটা ছিল এক ধরনের চ্যালেঞ্জের মতো, যেহেতু আমি নূতন, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ টোটালি জানি না, আর আমি ইংলিশ বলতে পারি ওদের সাথে, কিন্তু ওরা ইংলিশ বুঝে না। সো এই প্রথম বিজনেসের এক্সপিরিয়েন্স বললে অনেক হাসাহাসি হবে এখানে। তো যাই হোক, বিজনেস শুরু করলাম, ইনশাল্লাহ 1 বছর পার হলো। পার হওয়ার পর দ্বিতীয় একটা প্রতিষ্ঠান নিলাম। এভাবে 2001 সালে 4টা প্রতিষ্ঠান নিলাম, মানে 96 একটা, এরপরে 98-এ আরেকটা, 2টা, এরপরে 2000 সনে আরেকটা, 3টা, কিন্তু 2002 সনে আমি আরও 4টা প্রতিষ্ঠান নিলাম অ্যাট এ টাইম। আমরা একটু ডিটেল জানতে চাই যে কি ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো নিলেন, যেটি আপনি বলতে চান না মানুষ হাসাহাসি করবে, আমরা সেই গল্পটাও শুনতে চাই। হাসাহাসি করবে, ওরা আমাকে বুঝতো না, আমি ওদের সাথে ইংলিশ কনভারসেশন করতাম, তো এখন ওদেরকে তো বুঝাইতে হবে। তা আমি, আর তখন আমি টেলিফোন টোটালি আমার কাছে ছিল না, বা আমি যখন দেশে পড়ালেখা করতাম, আমার আব্বা আমাকে সবসময় বলতো যে নিজের জীবনের চলার জন্য প্রত্যেকটা জিনিস জানা দরকার। আমার আব্বা আমাকে বলেছিল যে তুমি টাইপটা শেখো। তখন আমি আমার আব্বাকে বলেছিলাম আমি তো টাইপিস্ট হব না। যদি আব্বার কথা তখন শুনতাম, হয়তো ভালো কিছু করতে পারতাম, হয়তোবা। কারণ আমি যখন টেলিফোন কিনেছিলাম তখন হচ্ছে 98 মোটরোলার একটা টেলিফোন কিনেছিলাম, কিন্তু দুর্ভাগ্য, যাকেই ফোন দিই তারা আমার সাথে ইংলিশ কনভারসেশন করে, আর আমি যখন ইংলিশ বলি তাদের সাথে, তারা আমাকে বুঝে না। সো যে কোনো অ্যাপয়েন্টমেন্ট আমি তাদের সামনাসামনি হই এবং বিভিন্ন অঙ্গভঙ্গিতে তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তারা আমার কাছে টাকা চাইতো, আমি তাদেরকে আমার চেক বই বের করে দিতাম যে তোমার যা লাগবে তুমি লিখে নাও। আচ্ছা, আমাদের একটা জেনারেল পারসেপশন যে আমাদের বাংলাদেশের মানুষ সাধারণত বিদেশে যায় আসলে খুব লো পেইড শ্রমিক হতে। সেইখানে আপনি এই চ্যালেঞ্জিং কাজ, অর্থাৎ একটা অচেনা জায়গায় যে কালচারের সাথে আপনার কোনো সংযোগ নেই, আপনি একটু আগেই বললেন যে এখানকার ভাষা আপনি বোঝেন না, সেখানে এই যে ব্যবসা করবার মতো এরকম একটা চ্যালেঞ্জিং উদ্যোগ কেন নিলেন? সাহসটা কোথায় পেলেন বা মোটিভেশনটা কোথায় পেলেন? মোটিভেশন তো যখন ফার্স্ট ইয়ারে আপনার পড়ালেখা করেছিলাম, যে তখন চিন্তা করেছি যে বিজনেস না করলে তো আগানো যাবে না, আর পর্যাপ্ত টাকা না থাকলে আপনি হেল্প করবেন কিভাবে? আপনার নিজের পকেটে যদি টাকা না থাকে, আপনি জব করে কত টাকা আর্ন করবেন, কত টাকা মানুষকে দিবেন, আর নিজের জন্য, দেশের জন্য, জনগণের জন্য কিছু করা যাবে না। সো আমি তখন থেকে ডিসিশন নিয়েছিলাম যে বিজনেস করতে হবে। ভালো বিজনেস করতে গিয়ে, বিজনেস করলেই তো ভালো কিছু করা যাবে, সেটা দেশের জন্য হোক, জনগণের জন্য হোক। আর যারা আপনার ইউরোপে যায়, পড়ালেখা করে নাই, যে যেভাবেই গিয়েছিল যাচ্ছে, তো বিজনেস করা ভেরি ইজি। ওইখানে বিজনেস করা ভেরি ইজি। যে কোনো লোক গিয়ে তারা একটা প্রতিষ্ঠান প্রথমে নেয় না, যে কোনো লোক যাওয়ার পর একটা জব করে, একটা নলেজ তারা আর্ন করে, জব করতে গিয়ে বিভিন্ন রকম ভাষা টাষা শিখে টুকটাক চলার মতো। তারপরে অনেকে সাহস করে প্রতিষ্ঠান নেয়। এবং ইটালি আপনি জানলে আশ্চর্য হবেন, আপনার ইটালিতে বাংলাদেশিদের, নট অনলি ইটালি, পুরাও, আমি মনে করি, আমি তো বহু জায়গায় গিয়েছিলাম, যারা প্রবাসে থাকে তাদের দুঃখ দুর্দশা বা হেল্প করার জন্য আমি পছন্দ করি, যাই, কথা বলি। তো প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে ইউরোপে বাংলাদেশিদের যথেষ্ট সুনাম আছে। ইভেন আপনি মিডল ইস্টে যান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, যে কোনো জায়গায় যান না কেন, আপনি বাংলাদেশিদের যথেষ্ট সুনাম আছে যে এরা অনেস্ট। আমি মনে করি 99.99
বাংলাদেশি দেশের বাইরে অনেস্ট। আপনি বলছিলেন যে বাংলাদেশের মানুষদের সততা সম্পর্কে বেশ ভালো সুনাম আছে বিশ্বজুড়ে। তো বাংলাদেশের মানুষের কর্মদক্ষতা এবং পরিশ্রমের ব্যাপারে তাদের পারসেপশন কিরকম? সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। বাংলাদেশের যারা দেশের বাইরে যায়, যেখানে যাক না কেন পৃথিবীর, মিডল ইস্ট বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, সবারই কর্মদক্ষতা নাই বললেই চলে। বাট প্রত্যেকটা লোক পরিশ্রম করতে পছন্দ করে, 95% লোক। কারণ ওখানে গেলে পরিশ্রম করতে বাধ্য। আপনার কর্মদক্ষতার জন্য আমি বিভিন্ন সময় দেশে বলেছিলাম যে যারা বিদেশে যেতে চায়, আপনি ইমাজিন করতে পারবেন না যে ইটালিতে, জার্মানিতে বা লন্ডনে অথবা আপনার যে কোনো জায়গায় আমি দেখি যে যারা ওয়েল্ডার, আপনার একজন ওয়েল্ডারকে আপনি যদি ডাক দেন, সে আসবে, এটার জন্য আপনাকে চার্জ করবে সে €100 অথবা $100, তার মানে একটা বেশ বড় অঙ্ক। হ্যাঁ, অথবা £100 লন্ডনে। আপনি ইমাজিন করতে পারবেন না যে এইসব দেশে, ইউরোপের, পৃথিবীর বিভিন্ন দেশে আপনার প্লাম্বিং মিস্ত্রির কি ডিমান্ড আপনি ইমাজিন করতে পারবেন না। প্লাম্বিং মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, রাজমিস্ত্রি, তারপর সিভিল ইঞ্জিনিয়ার, অনেক ডিমান্ড। আপনাকে কখনো যান, আমি আপনাকে স্বচক্ষে দেখাবো যে কি ডিমান্ড। কারণ আমাদের যে জেনারেশন, সবাই শুধু আপনার মানে বিভিন্ন ইলেকট্রিক্যাল ব্যাপারে, কম্পিউটার সায়েন্স নিয়ে সবাই ব্যস্ত। কিন্তু এই সেক্টরটাতে যদি কেউ চায় প্রচুর টাকা আর্ন করতে পারে খুব কম পরিশ্রমে। তো আমি বিভিন্ন সময় বলেছিলাম দেশে যে যেমন নার্স, প্রচুর ডিমান্ড, নার্সের প্রচুর ডিমান্ড। আপনি ইমাজিন করতে পারবেন না যে নার্সের পুরো, নট অনলি ইউরোপ, পুরো ওয়ার্ল্ডে নার্সের প্রচুর দরকার। আপনার ইটালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, জার্মান, সুইজারল্যান্ড, ইভেন লন্ডন, প্রত্যেকটা জায়গায় ডাক্তার এবং নার্সের প্রচুর চাহিদা। তদ্রুপ প্লাম্বিং মিস্ত্রি, আপনার লন্ডনে অথবা ইউরোপের কোথাও যদি আপনার পানির একটা লাইন নষ্ট হয়, সেটা নর্মালি আপনি করতে পারবো না, এটার জন্য এক্সপিরিয়েন্স দরকার। তারা না আসলে আপনি কান্না ছাড়া কোনো উপায় নেই, এবং আপনি ফোন দিলি যে তারা আসবে তা না, লেট করবে তারা। আমরা একটু আগের প্রশ্নে ফিরতে চাই। আমার একটু ক্লারিফিকেশন দরকার। যে আমরা ইতিমধ্যে জেনেছি যে আপনার প্রধানত ব্যবসা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা, এবং তারপরে শিপ বিল্ডিং এবং অন্যান্য কিছু। এটা যদি একটু কোন কোন এরিয়া আপনার ব্যবসা এবং সেটা কোথায় কোথায় বিস্তৃত, সেই সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ। আমার সবগুলো বিজনেসই ভেনিসে, ইটালির ভেনিসে। আমি প্রথম বিজনেস শুরু করেছিলাম অর্নামেন্টস দিয়ে। এরপরে আমার রেস্টুরেন্ট বিজনেসে বেসিক্যালি গিয়েছিলাম এটা দুষ্টামি করতে করতে। আমার ছেলে হলো 2004 সনে। হওয়ার পর আমি আমার ওয়াইফকে বললাম যে 500-600 লোককে তো খাওয়াবো, অ্যারেঞ্জ করি। সে আমাকে বললো যে তুমি তো আর রাজা বাদশার ছেলে না, তুমি তো আর প্রিন্স না যে মন চাইলে যা চাবা ইউরোপে তা করতে পারবা। তো আমি কিছু না বলে তাকে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ট্র্যাডিশন। মুসলমানি করাইলে অথবা আপনার একটা বিয়ের অ্যারেঞ্জমেন্টে 600-700-800 লোককে 1000 লোক খাওয়ানো, এটা নর্মাল ব্যাপার আমার জন্য। তো সে হয়তো আমার ওয়াইফ সেই সুবাদে আমাকে বলছে যে এটা তো এখানে সম্ভব না। তো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আমি একটা রেস্টুরেন্টে কিনে নিলাম। মানে ছেলের জন্ম উপলক্ষে মানুষকে খাওয়ানোর জন্য একটা রেস্টুরেন্ট কিনে? হ্যাঁ, মানে ওটার পজিশন কিনে নিলাম আর কি। আচ্ছা, okay. পজিশন কিনে নিলাম, এটাকে তার নামে দিয়েছিলাম এলমান ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আপনি গুগলে সার্চ করলে পাবেন, এখনো নাম আছে, বাট এটার কার্যক্রম বন্ধ। আমি এটা 2016 সনে এটাকে সেল করে দেই আর কি। তো যারা কিনেছে তারা এটাকে রান করেনি, এটা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট রূপ ধারণ করছে। আর এরপরে 2010 সনে আমার এক বন্ধু ছিল, সে আপনার ওই যে তার ইয়ত আছে, ইয়ত, তো তার সাথে মিশতে গিয়ে তখন চিন্তা করলাম যে এই বিজনেসটাকে দেশে কিভাবে নেওয়া যায়। তো দেশে নিতে গেলে তো নিজের কিছু এক্সপিরিয়েন্স দরকার আছে। তো তার সাথে মিশে তার ইয়তে করে ঘুরলাম। ঘোরার পরে আর বাংলাদেশি কিছু 2-4 জন বন্ধু আছে, তারা আমাকে বললো যে তুমি একটা কাজ করো, আমাদের সাথে পার্টনারে আসো। তো তাদের সাথে পার্টনার হলাম। সেখান থেকেই শিপ বিল্ডিং এর কাজ শুরু, ডিজাইন প্লাস। কারণ একটা শিপ, ক্রুজ শিপগুলো ছোট না, যেটা আপনার আমাদের কোম্পানি করেছিল লাস্ট, সেটা হচ্ছে ফাভোলোজা বলে, আপনার 6000 লোক ধারণ ক্ষমতা টোটাল, অনেক বড়। তো আমার কোম্পানি বা আমাদের কোম্পানি এটা একা করেনি, আমাদের মতো আরো 100 কোম্পানি এটাতে পার্টিসিপেট করছে এই শিপ বিল্ডিং এর শিপ তৈরি করার কাজে। তো 100টা কোম্পানির মধ্যে আমরাও একটা কোম্পানি। সো এটা অনেক সুন্দর কাজ, কিন্তু দেশে আনার জন্য চেষ্টা করেছি, অ্যাকচুয়ালি হয়নি। এটা তৈরি হয়েছে কোথায়? ইটালিতে, ভেনিসে। এগুলো ভেনিসে তৈরি হয়, প্রচুর তৈরি হয়। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় শিপগুলো ইটালিতে তৈরি হয়। আপনার এটা কি আপনারা একেবারে শিপ বিল্ডার হিসেবে তৈরি করে দিলেন অন্যদের অপারেশনের জন্য, নাকি আপনারা নিজের অপারেশন করছেন? অন্যদের জন্য। ওটা ওই কাজটা ছিল আমেরিকান কোম্পানির। তো তারা বিলিয়ন ইউরো ইনভেস্ট করে এই শিপ তৈরির
কাজে। আর শিপ তৈরির কাজে বর্তমানে ইটালিতে বড় একটা অংশ 70% বলবো বাংলাদেশিরা জব করে। আপনার বাংলাদেশের ব্যবসায়ের গল্প শুনবো এখন। বাংলাদেশে তো বিজনেস করে সাকসেস ভেরি ডিফিকাল্ট। আমার যে অভিজ্ঞতা এটা আসলে বললে আপনার সরকারের গায়ে লাগবে। আপনার আমাদের সব কিছু আছে থেকেও নাই, এখানে আমাদের জনশক্তি আছে, আমাদের সব কিছুই আছে, শুধু নাই যারা গভর্নমেন্ট জব করে উনাদের আগ্রহ। যখন যেখানে গিয়েছিলাম প্রত্যেকটা জায়গায় শুধু অবহেলা। ইভেন আমি আপনার এই যে সার্ক ফোয়ারা জয়েন্ট স্টকে গিয়েছিলাম আমার কোম্পানিকে রেজিস্ট্রেশনের জন্য। তো কোম্পানি রেজিস্ট্রেশন করতে আমাকে সুদূর ইটালি থেকে 4 বার আসতে হয়েছে। 1.5 বছর আমার ফাইল উদাও, 14 মাস 15 মাস হবে কেবলমাত্র শুধু কোম্পানি রেজিস্ট্রেশন? কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য। আমার এখানে ফোন নাম্বার আছে কয়েকজনের। আচ্ছা, মানে তাদের আর্গুমেন্টটা কি, তারা কেন এটা রেজিস্ট্রেশন দিচ্ছে না? আমি তো এটা তো 2-3 দিনের ব্যাপার আসলে। ব্যাপার আসলে আমি দীর্ঘদিন বিদেশে থাকার কারণে যে দেশে একটা ঘুষ প্রথা, এটা আমার মাথা থেকে সম্পূর্ণ, এটা আমার মনের মধ্যে নাই, মাথার মধ্যে নাই যে জয়েন্ট স্টকে কোম্পানি রেজিস্ট্রেশন করতে গেলে যে ওনাদেরকে কিছু টাকা পয়সা দিতে হয়। বিলিভ মি, আমার মাথার মধ্যে এটা টোটালি নাই। আচ্ছা, আমাদের সরকার এবং আমরা প্রায় বলি, আমরা খুব বোস্ট করি যে বাংলাদেশে ব্যবসার পরিবেশ অসাধারণ উন্নত, এবং প্রত্যেক সরকারই তাই বলে যে আমরা ব্যবসায়িক পরিবেশ উন্নতির জন্য ব্যাপক কাজ করছি, ইজ অফ ডুইং বিজনেস আমাদের এখানে অনেক উন্নত। কিন্তু আপনার এক্সপেরিয়েন্স তাহলে বলছে সেরকম না? না, নেভার। ইভেন নাও নন পলিটিক্যাল গভর্নমেন্ট প্রবাসীদের জন্য আসছে। আপনার মানে কি বলবো, এটা খুবই কষ্টকর, আপনার মায়া কান্না যাকে বলে। আচ্ছা, তাহলে একটা কম্পারিজন আপনার কাছ থেকে আমি চাইবো, আশা করবো, সেটি হচ্ছে যে আপনি ইটালিতে ব্যবসা করছেন, বাংলাদেশে ব্যবসা করছেন। এখন আপনার জন্ম বাংলাদেশে, আপনার মা বাবা বাংলাদেশে থাকেন, আপনার একটা টান এখানে, নারীর টান থাকা খুবই স্বাভাবিক। কিন্তু ধরুন যে আপনি বাংলাদেশিও না, ইটালিও না, আপনি একটা তৃতীয় দেশের মানুষ। আপনাকে যদি 2 দেশকে বলা হয় যে মধ্যে থেকে একটা আপনি ব্যবসার জন্য বেছে নেন, ইনভেস্টমেন্টের জন্য, আপনি কোনটা নেবেন এবং কেন? আমি চয়েস করব বাংলাদেশের বাইরে। বিকজ আপনার এখানের যে ইনফ্রাস্ট্রাকচার, একটা বিদেশি আসলে এখানে রাস্তাঘাটের যে কন্ডিশন, তারপরে আইনের যে ব্যবস্থা, প্রত্যেকটা জায়গায় তো আপনার দুর্নীতিতে ভরা। আমাদের এখানে ইনভেস্টমেন্টের রেজিস্ট্রেশনের যতগুলো অথরিটি আছে তারা বলে যে তারা ওয়ান স্টপ সার্ভিস দেন এই ইনভেস্টমেন্টের জন্য। বিশেষ করে আমরা তো খুবই শুনি যে প্রবাসীদের জন্য নানা সুবিধা, সাধারণ একজন বাংলাদেশির জন্য যে সুবিধা তার চেয়ে অনেক বেশি সুবিধা প্রবাসীর জন্য, কিন্তু আপনার এক্সপেরিয়েন্স তো সেটা বলছে না। নেভার। আমি 2 মাস আগে এসেছি এখানে, এসে সাভার থানায় গিয়েছিলাম, আমার ফ্যাক্টরিতে তালা বন্ধ করে দিয়েছে, কোনো হেল্প পাইনি। আমি রেজাউল মল্লিকের কাছে গিয়েছিলাম যে আপনি আমাকে একটু হেল্প করেন দয়া করে। উনি আমাকে বললো যে এটা আমার কাজ না, এটা হচ্ছে অন্য জনের কাজ। হোয়াই? আমি তো দেখি না কেউ আমাকে হেল্প করতে। প্রত্যেকটা লোকের কাছে গিয়েছিলাম, দাঁড়া গিয়েছি, কেউ তো আমাকে হেল্প করেনি। নেভার। নন পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, বিদেশ থেকে ওনার টাকা দরকার, মায়া কান্না দেখালো। উনি প্রবাসীদের জন্য এয়ারপোর্টে একটা প্রবাসী লাউঞ্জ করলো, সিঙ্গারা সমোসা খাবে, 1.5 টাকা 2 টাকা 5 টাকা। হাউএভার ওইটা তো প্রবাসীরা চায় না। প্রবাসীরা চায় তারা দেশে এখানে ইনভেস্ট করবে, একটা জমি কিনবে, জমিটা সুন্দরভাবে আপনার হস্তান্তর করবে, একটা অ্যাপার্টমেন্ট কিনবে, সেটা হস্তান্তর করবে, তারপরে একটা সে উবারে উঠবে, একটা ট্যাক্সিতে উঠবে, সে সুন্দর মতো বাড়িতে যাবে। আপনি দেখান কোথায় নিরাপদ, আপনি দেখান। তা আপনারা প্রবাসীরা তো বিশাল একটা কমিউনিটি, প্রায় 1 কোটি মানুষ বাংলাদেশি প্রবাসে বসবাস করেন, এবং তারা আমাদের ইকোনমিতে প্রচুর কন্ট্রিবিউশন করেন। একজন অর্ডিনারি বাংলাদেশি যিনি দেশে থাকেন তার চেয়ে অনেক বেশি কন্ট্রিবিউশন করার তার সুযোগ আছে, তাই করেন আমরা জানি। তো আপনাদের এই যে সম্প্রদায়, প্রবাসী সম্প্রদায়, ডায়াসপোরা, তারা কোনো কমন প্ল্যাটফর্ম থেকে আমাদের সরকারগুলোর সঙ্গে নেগোসিয়েশন করতে পারেন না যে আমাদেরকে এটা দিতে হবে, এবং আপনারা বলছেন এটা কিন্তু আমরা এটা পাচ্ছি না? অ্যাকচুয়ালি আগ্রহ থাকতে হবে। আমি মনে করি বর্তমানে আমাদের যে নন পলিটিক্যাল গভর্নমেন্ট, যিনি প্রবাসীর কল্যাণের মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, আপনার উনারা সৌদি আরব, দুবাই, মিডল ইস্টের প্রত্যেকটা জায়গায় গিয়ে যেখানে বাংলাদেশিরা কাজ করার পরে ঘুমায়, ওইখানে ওনাদেরকে 2-4 দিন থাকার জন্য, এটা হচ্ছে আমার করজোড়ে অনুরোধ। ইভেন যারা সচিব আছেন আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, উনারা সৌদি আরব যাবে, দুবাইতে যাবে, মালয়েশিয়া যাবে, সিঙ্গাপুর যাবে, উনারা ওইখানে গিয়ে ঘুমাবে 2-4 দিন। দেন ইমাজিন করতে পারবে হাউ দে উইল মেক মানি। ইটস নট ইজি, ভেরি ভেরি ডিফিকাল্ট। জনাব রিয়াজ, আপনি প্রায় 30 বছর ধরে বিদেশে আছেন, ব্যবসা করছেন। আপনি বাংলাদেশি যারা এক্সপ্যাট্রিয়েট কমিউনিটি আছে, যারা এই কমিউনিটির সদস্য আছে, তাদের জন্য আপনি কি বলতে চান যে তারা আসলে তাদের কি করলে ভালো, তারা কি ওরকম চাকরি করবে না আপনার মতো ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলবে? আপনার সাজেশনটা কি? আমার সাজেশন হচ্ছে যে প্রত্যেক প্রবাসী এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য
কিছুটা সময় 1 বছর 1.5 বছর সর্বোচ্চ 2 বছর জব করবে, যেই দেশে যাক না কেন। এরপরে বাইরের দেশে পর্যাপ্ত সুযোগ আছে, প্রচুর সুযোগ আপনার বিজনেস করার। এবং আমি কখনো ইভেন আমাকে যারা হেল্প করতো, আমি কখনো বলবো না যে আমার কর্মচারী, এটা আমার কাছে লজ্জা লাগে। কারণ আমি ছোট ব্যবসায়ী ছিলাম অর্নামেন্টসের। তো সেখান থেকে আমি অনেকগুলো প্রতিষ্ঠান করেছি। কেন? আমাকে সবাই হেল্প করেছে, বিনিময়ে ওনাদেরকে একটা স্যালারি দিয়েছি, বাট প্রত্যেকটা লোক আমাকে হেল্প করেছে। আমি যখন হেল্প করার সময় যখন দেখতাম যে এই ছেলেটা বেশ ব্রিলিয়ান্ট, আমি নিজের পকেটের পয়সা দিয়ে বলেছি তুমি একটা প্রতিষ্ঠান করো, আমি তোমাকে হেল্প করব। অনেক প্রতিষ্ঠান করে দিয়েছি ইটালিতে। আপনার তৈরি করা প্রতিষ্ঠানগুলো, আপনার গড়া প্রতিষ্ঠানগুলোতে কত মানুষ কাজ করে, চাকরি করে, এবং তাদের মধ্যে এই বাংলাদেশি কমিউনিটির কত মানুষ এবং বাইরের কত মানুষ, যদি একটু আমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেন। 50% ছিল ইটালিয়ান, আপনার হাঙ্গেরি এবং আলবেনিয়ার, রোমানিয়ান ছিল, আর 50% ছিল বাংলাদেশে। মেইনলি রেস্টুরেন্ট বিজনেসে সবই ছিল বাইরে, শুধু কিচেনের মধ্যে আপনার বাংলাদেশি ছিল। শুধু কিচেনের মধ্যে আপনার কুক, সেকেন্ড কুক, থার্ড কুক, ডিশওয়াশ, এগুলোর জন্য আমাদের বাংলাদেশিরা আমাকে যথেষ্ট হেল্প করেছে। আর বাইরের সার্ভিসের জন্য সবসময় ছেলে এবং মেয়েরা ছিল, কারণ আপনার ইউরোপিয়ান দেখলে ক্লায়েন্ট বেশি আসে, তারা খুব কমফোর্ট ফিল করে, এই জন্যই। আপনি বাংলাদেশে এসে ব্যবসা করতে গিয়ে অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছে, আপনি বললেন একটু আগে। সরকারের উদ্দেশ্যে আপনার স্পেসিফিক কি সাজেশন আছে যে কোন কোন এরিয়াতে কাজ করবার দরকার এই যে ইনভেস্টমেন্টগুলো রাখার জন্য অথবা আনার জন্য? প্রবাসীরা দেশে ইনভেস্ট করতে চায়। আপনি যে কথা বললেন যে নারীর টানে, আমিও তো আমার বাবা মায়ের টানে দেশে ইনভেস্ট করতে চেয়েছি। একটা প্রতিষ্ঠান না, একটা কাজে না, আমি অনেকগুলো কাজ করতে চেয়েছিলাম। ইভেন আমি আপনার ব্যবসাতে গিয়েছিলাম। মিরসরের যে জায়গা ছিল প্রবাসীদের জন্য, বেশ মাইকিং করে গভর্নমেন্ট বলতো যে প্রবাসীদেরকে আনার জন্য এই করবে সেই করবে। আমি ব্যবসাতে গিয়েছিলাম 10 একর জায়গার জন্য। এটা হচ্ছে 2015 বা 16 কথা, এবং খুঁজলে এখন আমার ফাইল পাওয়া যাবে। আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, সাক্ষাৎ করেছি আপনার চেয়ারম্যানের সাথে, ব্যবসার চেয়ারম্যান আপনার ওই যে সম্ভবত তিতাস গ্যাসের আশেপাশে বসে, এখান দিয়ে মেবি ভুলে গিয়েছি এখন। আমাকে উনি বললো যে আমাকে 10 একর দিবে না। কি করতে হবে? আপনি বসুন্ধরার গ্রুপের কাছে যান, ওইখানে তারা 500 একর নিয়েছে, তাদের কাছে আপনি 10 একর যান, 10 একর চান তাদের কাছ থেকে। তো আমি বললাম যে তো সেটা তো আমি করবো না। বলে যে কেন? বললাম সেই কেন তো উত্তর না, আপনি বুঝে নেন। গভর্নমেন্ট বলতেছে প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা দিবে, আমি কেন সুযোগ নেওয়ার জন্য আরেকজনের কাছে যাবো? আপনি তো চেয়ারম্যান, আপনি তো আমাকে দিতে পারেন। আমি ওনাকে সম্ভবত সালাম দিয়েছি কিনা সন্দেহ, আমার ভিতরে খুব কাজ করেছিল, আমি বেরোয় চলে আসছি। আমরা যদি একটু মোটা দাগে পিন পয়েন্ট করে একটু বলতে চাই যে বাংলাদেশে ব্যবসা করতে গেলে বাধাগুলো কি কি, একটা 1 2 3 4 5 এরকম করে যদি একটু বলেন আপনি আমাদেরকে। বাধা প্রত্যেক জায়গায় আমি মনে করি, কারণ আপনার বাইরে থেকে যদি ফরেনাররা ইনভেস্ট করে, সেটা আসে বিডের মাধ্যমে, সেটা ডিফারেন্ট। আর সেই বিডের মাধ্যমে কত বিলিয়ন ডলার আসবে আমি জানি না, জানতেও চাই না, সেটা খুবই নগণ্য। বাংলাদেশে প্রায় 2 কোটির উপরে মানুষ বাইরে থাকে, 2.5 কোটির মতো থাকে সম্ভবত। তো এই লোকগুলোর মধ্যে 10% চায় সবসময় দেশে একটা কিছু করতে। এই লোকগুলোকে যদি গভর্নমেন্ট জমি কিনলে যেন না ঠকে। আমি যারা শুধু বিজনেস করতে চায় তাদের কথা বলবো না, ইনক্লুডিং যারা প্রবাসে থাকে, প্রবাসে বাংলাদেশের বাইরে যারাই থাকে, যেই দেশে থাকুক না কেন, দেশে যদি ইনভেস্ট না করে, একখণ্ড জমি কিনে, গভর্নমেন্ট, আমি মনে করি সরকার শুধুমাত্র প্রবাসীদের জন্য একটা স্পেশাল আইন করবে যে প্রবাসীরা কোথাও কোনো জায়গায় প্রতারিত হবে না। নাম্বার 1, সেটা জায়গা কিনুক, অ্যাপার্টমেন্ট কিনুক, ডেভেলপমেন্ট কোম্পানি করুক, ইভেন প্রত্যেকটা প্রবাসীর ফ্যামিলির সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের আগের গভর্নমেন্ট যখন পালাইছে, এরপরে আপনার দেশে কি পরিমাণ টাকার ঘাটতি ছিল, এটা পূরণ করেছে কে? কেউ কি পকেট থেকে দিয়েছে? সবাই তো সুন্দর সুন্দর কথা বলে, কেউ কি পকেট থেকে দিয়েছে? দেয়নি। একটা বিজনেসম্যান সকালবেলা যখন বিজনেস করতে বসে, তার ক্যাশে কিছু ভাঙতি টাকা রাখে। একটা রিক্সাওয়ালা যখন রিক্সা নিয়ে ঘর থেকে বের হয়, তার পকেটে 10, 5, 15, 20 টাকার কিছু ভাঙতি রাখে। এই যে বড় বড় কথা বলে সবাই, উপদেষ্টা বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, সবাই কে রাজপুত্র আসছে এখানে, কয় টাকা নিয়ে আসছে? 0। একটা রিক্সাওয়ালা যখন রিক্সা নিয়ে ঘর থেকে বের হয়, আপনি যদি তার যাত্রী হন, আপনি 100 টাকা নোট দিলেন, আপনার দিতে হয় তাকে, 30 টাকা আপনার ভাড়া, 70 টাকা আপনাকে দিতে হবে না?
তো তার পকেটে তো টাকা নাই, সে কি করবে এখন? এই জন্য ইভেন রিক্সাওয়ালা পর্যন্ত কিছু ইনভেস্টমেন্ট নিয়ে বের হয়। আমাদের মন্ত্রী বলেন, এমপি বলেন, উপদেষ্টা বলেন, কে ইনভেস্টমেন্ট নিয়ে আসছে, কতটুকু দেশেরই ডেভেলপমেন্ট করছে? সো আমি বলি যে প্রত্যেকটা প্রবাসীর ইনভেস্টমেন্ট, সেটা অ্যাপার্টমেন্ট কিনুক, ল্যান্ড কিনুক, তার ফ্যামিলির সুরক্ষা সুনিশ্চিত করা 1000% এনশিওর করতে হবে। আর তারপর আর কি বাধা আপনাদের সামনে? আরেকটা বলে নেই, আপনার নট অনলি সুনিশ্চিত করা, ইভেন প্রবাসীরা যখন ব্যাংকে টাকা পাঠায়, ব্যাংক ম্যানেজার ডিলে করে, হয়তো ওই ভদ্রলোকের কোনো ছেলে সন্তান নাই, ছোট 2টা মেয়ে সন্তান আছে, ওয়াইফ ব্যাংকে গেলে তাল বাহানা করে আজকে আসা নেই, কারণ ব্যাংক ম্যানেজার যদি 1 মাস টাকাটা ঘুরাইতে পারে তার লাভ। মানে আপনি কি এটা এখনকার প্রেক্ষাপট বলছেন? এখনো নানা ধরনের মেকানিজম হয়েছে, একেবারে ওখান থেকে পাঠিয়ে দিচ্ছে, এখানে বিকাশের মাধ্যমে রিমোট ভিলেজ পর্যন্ত টাকা পৌঁছে যাচ্ছে উইদিন মিনিটস, এরকম আমরা শুনি। ঠিক আছে, বাট এখনো কিছু একটা অংশ অবহেলিত, যারা পড়ালেখা জানে না, আপনার হয়তো ওই সুযোগ তাদের আসেনি, সৌভাগ্যক্রমে আমরা বিদেশে গিয়েছি, দেখেছি, শিখেছি, তো হয়তো আমাদের স্ত্রীরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা অতটুকু জ্ঞানী না, কোথাও গেলে একটু হেল্প চায়, কিছু অংশ এখনো অবহেলিত। আমি মনে করি যারা প্রবাসে থাকে বাংলাদেশের বাইরে, প্রত্যেক প্রবাসীর প্রত্যেকটা কাজ সরকারের উচিত এটা সুরক্ষা সুনিশ্চিত করা। ইভেন যদি কোনো মেয়ে সন্তান থাকে, কোনো বখাটে ছেলে যেন তাদের প্রতি কুনজর না দেয়, কোনো ছেলে সন্তান থাকলে তার সাথে যেন দুর্ব্যবহার না করে। এতে করে আমাদের প্রশাসনকে আগায় আসতে হবে। যখন দেখবে যে প্রত্যেকটা জায়গায় সুন্দর, এই দেশে আপনার একটা শান্তির দেশ, যেই দেশে জন্মগ্রহণ করে তার জন্য ওই দেশ হচ্ছে স্বর্গের। আমি দীর্ঘদিন বাইরে, তারপরেও আমার কাছে বাংলাদেশ অনেক ভালো লাগে। যদিও আমি যেদিন দেশে আসছি, আসার পরে লাগেজ পেয়েছি আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে, প্লেন থেকে নামার পরে হয়তো আমার সৌভাগ্য যে আমি, একটা অসম্ভব ব্যাপার, কেন এত দেরি কেন হলো? আমি এসছি আপনার 17 তারিখে EK 135 এমিরেটসের একটা ফ্লাইটে, তারপরে আপনার গাড়ি করে আপনার পল্টন আসতে মোর দ্যান 3 আওয়ার্স। দিস ইজ দ্য সিচুয়েশন। আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, ঢাকা শহরের 70% রাস্তা দখল করা আছে, ফুটপাতের মধ্যে ব্যবসায়ীরা, রাস্তা চড়া আছে, প্রপার ম্যানেজমেন্ট নাই, যার কারণে আজকের এই অবস্থা। জনাব রিয়াজ, আমরা জেনেছি যে আপনি সম্প্রতি সরকারের কাছে একটা আবেদন জানিয়েছেন যে ইউরোপে আপনাকে এই সরকারের একটা পররাষ্ট্র বিষয়ক এই ধরনের উপদেষ্টা নিয়োগ করবার জন্য। আপনি এটা কি লক্ষ্যে এটা বলেছেন, এবং সেটা যদি সরকার রাজি হয় তাহলে আপনি কি করতে চান? ধন্যবাদ আপনাকে আবারও। আসলে আমি দীর্ঘদিন বাইরে থাকার কারণে অনেক এক্সপিরিয়েন্স নিয়েছি। আমার এই এক্সপিরিয়েন্স আমি চাচ্ছি যে দেশে জন্য কাজে লাগাতে। আমাদের বাংলাদেশে পৃথিবীর মধ্যে 195টা দেশ, আমাদের দেশে এমবেসি আছে মাত্র 48টা। আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আমাদের 3 গুণ এমবেসি। তো আমি চাই বা চেষ্টা করব, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশের এমবেসি আমাদের দেশে নাই। আমার সাথে পার্সোনালি বিভিন্ন দেশের পলিটিক্যাল লিডারদের সাথে কথা হয়েছে, ওনারা আমার পরিচিত, কেউ এখন মন্ত্রী হয়েছে, বাট আমার সাথে রিলেশন মন্ত্রী হওয়ার আগ থেকেই। সো যদি আমি কোনো দায়িত্ব না পাই, আপনার দায়িত্বে না যেতে পারি, দেন ভেরি ডিফিকাল্ট টু ডু সামথিং। মানে বেনিফিটটা কি হবে? আপনি বললেন যে অনেকগুলো দেশের আমাদের এখানে এম্বাসি নেই, যেমন আপনি উল্লেখ করেছেন পোল্যান্ড নেই, ক্রোয়েশিয়া নেই, এরকম বেশ কিছু দেশের। তো তাদের এম্বাসি এখানে এলে আমাদের উপকারটা কি? আমাদের উপকার হবে যখন একটা দেশের এমবেসি এখানে হবে, ওই দেশে কর্মসংস্থানের জন্য লোক যাওয়া খুব ইজি হবে। ধরে নেন আপনার পোল্যান্ডের এমবেসি বাংলাদেশে বর্তমানে নেই, ক্রোয়েশিয়ান এমবেসি নেই, রোমানিয়া নেই, মাসেদোনিয়া নেই, আরো অনেক দেশ। তো এই অনেক দেশ আপনার, আমাদের দেশে 48টা এমবেসি আছে, আর যে কয়েকটা কনসুলেট অফিস আছে, ওইখানে ফোন দিলে আপনি কাউকে পাবেন না। অনলাইনে আমাদের দেশের যে ইমেইল গুলো দেওয়া আছে, যে ফোন নাম্বার গুলো দেওয়া আছে, 90% হচ্ছে ডেড, অথবা কোনো ফোন রিসিভ করে না, কোনো মেইলের উত্তর দেয় না। আপনি আজকে ইটালির যে কোনো একটা গভর্নমেন্টের একটা মেইল আজকে মেইল করেন, অন্তত আপনাকে থ্যাংক ইউ দিয়ে একটা তারা মেইল ব্যাক করবে যে আমি তোমার মেইলটা পেয়েছি, থ্যাংক ইউ। এইসব জিনিসগুলো আমাদের দেশে নাই। মানে আপনি আমাদের গভর্নমেন্টের যেসব অর্গানাইজেশন, রাইট। জি, আমরা আলোচনা করছিলাম যে এই এম্বাসিগুলো বাংলাদেশে হলে আমাদের উপকার। হ্যাঁ, বাংলাদেশে হলে আপনার এখন পোল্যান্ডের লোক যাবে, বাংলাদেশে পোল্যান্ডের এম্বাসি নাই, সে টাকা খরচ করে দিল্লিতে যেতে হয়, সে এখান থেকে কলকাতা যাবে বাধ্য,
কলকাতা যেতে, তারপর কলকাতা থেকে সে দিল্লি যাবে, দিল্লিতে গিয়ে 1-1.5 মাস থাকতে হবে, অ্যাপ্লাই করতে হবে। 1000 জনের মধ্যে 10 জন ভিসা পায় না। তো ভিসা পায় না কেন সেটা আমি বলতে চাই না, এগুলো দরকার নাই। সো যদি দেশে আপনার এমবেসি থাকতো তাহলে এটা অনেকটা ইজি হবে। এবং আপনার পোল্যান্ড থেকে এই দেশে লোক আসবে, এদেশ থেকে পোল্যান্ডে যাবে, সরাসরি ট্যুরিস্ট ভিসায় যাবে, বেড়াইতে যাবে। পোল্যান্ড থেকে যথেষ্ট লোক আসতে পারবে ঘুরতে আমাদের দেশে, ট্যুরিজম সেক্টরটা ডেভেলপমেন্ট হবে। প্লাস এটার পাশাপাশি আপনার আমাদের দেশ থেকেও পর্যাপ্ত পরিমাণে লোক যেতে পারবে। মানে লোক যাওয়া তো একটা আছে, ইনভেস্টমেন্টেরও সুযোগ তো তৈরি হবে। অবশ্যই, হ্যাঁ, সুযোগ আছে। অবশ্যই। আর আপনি যেটা বললেন যে এইখান থেকে ইন্ডিয়া থেকে অর্থাৎ দিল্লি থেকে ভিসা নিতে গেলে 1 মাস দেরি, আসলে তার আগেই তো দেরি এখানে শুরু হয়ে যায়, কারণ আপনি চাইলে ইন্ডিয়ান ভিসা এখান থেকে পাচ্ছেন না, না। সবাইকে দিচ্ছেও না। আমি আপনাকে অ্যাপ্লাই করবার জন্য যে সেখানে যাবেন অথবা ফেস করবার জন্য ভিসা ফেস করবার জন্য যে ইন্টারভিউ দিতে যাবেন, সেই সুযোগই তো আপনি পাচ্ছেন না, কারণ ইন্ডিয়া আপনাকে ভিসা দিচ্ছেন না না, এই সময়। না। রাইট, জি। অনেক অনেক সমস্যা আপনার। ইভেন মালটা আমাদের দেশের পর্যাপ্ত, আমি আবারও বলছি, আমাদের দেশের পর্যাপ্ত সুযোগ রয়েছে। শুধুমাত্র কিছু ডিসিশন হয়তো কেউ জানে কেউ জানে না, বাট আমি মনে করি যে আপনার বেশ কিছু এমবেসি এখানে আসা দরকার। আর আসলে আমাদের জনশক্তি রপ্তানির যে সুযোগ অনেকাংশে বেড়ে যাবে। তো এইরকম একটা সুযোগ যদি আপনাকে দেওয়া হয় অথবা যে কাউকে বা অন্যান্য জায়গায় অন্যান্য রিজিয়নে যদি সরকার এরকম কাউকে দায়িত্ব দেন, অনারারি অ্যাডভাইজার অথবা যে কোনো ফর্মে দেন, তাদের তাহলে প্রায়োরিটির দায়িত্বগুলো কি হবে, প্রধান দায়িত্বগুলো কি হবে তাদের? প্রধান দায়িত্ব আপনার ভাবনাটা কি সেটা নিয়ে? আসলে আমি দেখতেছি এটাকে একরকম ভাবে, এখন যিনি দায়িত্ব পাবেন উনি হয়তো ওটাকে দায়িত্ব মনে করবেন না, যেরকম হচ্ছে প্রবাসীদের ক্ষেত্রে। কারণ আমরা প্রবাসীরা আমাদের জন্য কি করতে হবে বারবার বলার পরেও আমি তো অনেকবার বলেছি, কেউ তো কর্ণপাত জীবনে কেউ করেনি। কারণ ওনারা মনে করে যারা প্রবাসে থাকে তারা পড়ালেখা জানে না, তারা হচ্ছে সমাজের মানে একদম নিকৃষ্ট শ্রেণীর, নিচু স্তরের পারসেপশন। আমরা যারা প্রবাসে থাকি তাদেরকে তো দেশের মানুষ বলেই গণ্য করে না। আপনারা যারা এক্সপ্যাট্রিয়েট কমিউনিটি আছেন, তারা বাংলাদেশের ইকোনমিতে আরও বেশি কন্ট্রিবিউট করার জন্য আসলে কি করতে পারেন? অর্থাৎ বাংলাদেশের ইকোনমিকে একটু রিশেপ করবার জন্য আপনাদের আর কি ভূমিকা নিয়ে যেতে পারে? প্রবাসীদের ইনভেস্টমেন্ট দেশে আনার জন্য আপনাকে বলেছি যে গভর্নমেন্ট অনেক সুযোগ দিতে পারে, বাট দিচ্ছে না। আপনার প্রবাসীরা চায় সবসময় দেশে ইনভেস্ট করতে, কিন্তু পারছে না। কারণ 60% প্রবাসী দেশে এসে ঠকতেছে, হয় মানুষ দ্বারা, না হয় প্রশাসন দ্বারা, না হয় তার আত্মীয় স্বজনের দ্বারা। তো এটার মধ্যে থেকে বের হয়ে আসতে হবে, এবং এখান থেকে বের হয়ে আসতে গেলে গভর্নমেন্টের ভূমিকা 99% থাকতে হবে। গভর্নমেন্টকে আগে আসতে হবে যে প্রবাসীদেরকে আমরা হেল্প করব, মুখে মুখে না, লোক দেখানো না, মায়া কান্না না, বাস্তবে। আমি তো কারো কাছ থেকে শুনিনি, আমি তো নিজেই জ্বলন্ত প্রমাণ যে দেশে একবার না, আমি মাসে একবার এসছি কিছু করার জন্য। চাই নিজের জন্য, চাই দেশের জন্য, চাই জনগণের জন্য কিছু করতে। কারণ আমরা হচ্ছি সৃষ্টির সেরা জীব। পড়লাম, আর্ন করলাম, খেলাম, মরে গেলাম, কুকুর বিড়ালের মতো কবর দিয়ে দিবে, 10 দিন পরে ভুলে যাবে, দ্যাটস ইট। কিন্তু আমাকে বিতাড়িত করে যে আল্লাহ ক্ষুদ্র জ্ঞান দিয়েছে, এই জ্ঞানে যদি জনগণের জন্য যদি ভালো কিছু না করতে পারি তাহলে তো জন্মটাই বৃথা। আর সেই জন্যই চেষ্টা করছি স্টিল নাও যে কিছু করতে হবে। যদি সুযোগ আসে তখন হয়তো দেখা যাবে যে কি করতে পেরেছি। বাংলাদেশের নতুন প্রজন্মের যারা বিদেশে যেতে চান পড়াশোনা করবার জন্যে, ক্যারিয়ার করবার জন্যে, তাদের জন্য আপনার পরামর্শ কি? যারা পড়ালেখার জন্য যেতে চায় ওয়েলকাম, এতে করে ভালো কিছু শিখবে, এবং শেখার পরে আমার বিনীত অনুরোধ থাকবে দেশে ব্যাক করে দেশটাকে ডেভেলপমেন্ট করার জন্য। কারণ সবাই এই দেশ থেকে শিক্ষিত বা পড়তে চায়, পড়ালেখা করতে যারা বাইরে যায় কেউ ব্যাক করে না। আপনার মেধাটা বাইরে চলে যাচ্ছে, আমাদের দেশের মেধাটা বাইরে চলে যাচ্ছে। আমি মনে করি আপনার মেধাটাকে দেশে ব্যাক করানো উচিত, সুযোগ দেওয়া উচিত, তাহলে দেশটা আগাবে। আর যারা বাইরে যেতে চায়, যারা কাজ করতে যাবে সেটা ডিফারেন্ট। আর যারা, আমি এইটার মাধ্যমে বলতে চাই, কেউ যেন আপনার সব স্কিল্ড ওয়ার্কার হয়ে গেলে বেটার। যে কাজেই যাইতে চায় না কেন, একটা ভালো কাজ শিখে যদি যায়, ভেরি ইজি টু আর্ন মানি। যেখানেই যাক না কেন, পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন, স্কিল্ড ওয়ার্কের ডিফারেন্ট ভ্যালু। আর যারা বিদেশে গিয়ে উদ্যোক্তা হতে চায় আপনার মতো, তাদের জন্য ওয়েলকাম। বিদেশের সুযোগ, সব দেশেই সুযোগ আছে, পর্যাপ্ত সুযোগ আছে। আপনি ইমাজিন করতে পারবেন না যে বিদেশে কি রকম সুযোগ আছে, প্রচুর সুযোগ। শুধু সাহস করে আগাইলেই হবে। তবে আমি কাউকে বলবো না, পরামর্শ দিতে চাই না যে আপনি আজকে এক ব্যবসা করেন, কালকে আপনি
উন্নতি করবেন, এর পরদিন আরেকটা বিজনেস করবেন, না, সেটা কখনো বলবো না। আমি বলবো যে যে ব্যবসায়ী করতে চায় না কেন, একটা বিজনেস দেওয়ার পরে অন্তত তাকে 3 বছর অপেক্ষা করতে হবে ফল খাওয়ার জন্য। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রোম শহর একদিনে তৈরি হয়নি। একটা বাচ্চা আজকে প্রসব করেছে, কালকে 1 মাস হবে না, একদিন। 7 দিন পরে 1 বছর হবে না, 7 দিন। 30 দিন পরে 30 বছর হবে না, 30 দিন হবে। সো এভরিথিং, ইভেন বিজনেস, আপনার বিজনেস দিলেই প্রফিট সেটা না, বিজনেস দিলেই কার্ড ছাপায় পথে পথে ঘুরবে, বিজনেস দিয়েছি প্রফিট তো আসবে, নট ইজি। সময় দিতে হবে, হার্ড পরিশ্রম, অনেস্টি, দেন হি উইল সাকসেস। এবং একটা বিজনেস দেওয়ার পরে কমপক্ষে 3টা বছর পর্যাপ্ত শ্রম দিতে হবে, সেটা হোক বাংলাদেশে, সেটা হোক বাইরে। বিজনেস ইজ ভেরি ডিফিকাল্ট বাট ভেরি ইজি টু আর্ন মানি। সেটা বাইরের দেশে বেশি সহজ। ইভেন আমাদের দেশেও প্রচুর জনশক্তি, এখানেও বিজনেস করলে ভালো করা যায়, কিন্তু দুর্ভাগ্য যে আমি করতে চেয়েছি, পারি নাই, হয়তো আমার অত জ্ঞান নাই আর কি। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আপনার রেস্টুরেন্ট ব্যবসার সেই স্ট্রাগল, সেই চ্যালেঞ্জগুলো যেটা আপনি ফেস করেছিলেন, সেটা যদি আমাদের অডিয়েন্সের জন্য একটু শেয়ার করেন। আমি আমার প্রথম সন্তান ছেলে এলমান হওয়ার পরে আমি যখন লোক খাওয়াবো, তো আমার কোনো অভিজ্ঞতা ছিল না, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, জিরো। তখন আমি প্রথমে রেস্টুরেন্টের পজিশন নিলাম। এটার ডেকোরেশন করতে হবে, বিভিন্ন রকম আসবাবপত্র কিনতে হবে। আমি অন্য এক বন্ধুর মাধ্যমে ইংল্যান্ড থেকে একজন কুক, যিনি পারদর্শী রান্নাতে, এটাকে কেউ শেফ বলে, এনিহাউ, তো ওনার সাথে কথাবার্তা বললাম, ফোন করলাম, কথাবার্তা বললাম। উনি ইটালিতে আসলো, ভেনিস এয়ারপোর্টে আসার পরে ওনার সাথে ডিসিশন নিয়ে আমি আপনার রেস্টুরেন্টের বিভিন্ন সরঞ্জাম, বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন কিছু, প্রত্যেকটা জিনিসই কিনলাম। তারপরে রেস্টুরেন্টের একটা নির্দিষ্ট তারিখ করা হলো, এটার উদ্বোধন করলাম, বিভিন্ন মানুষকে দাওয়াত দিলাম। তো যেদিন আপনার ওপেনিং ডে, সেদিন আমি তো আমার জিরো এক্সপিরিয়েন্স, কোনো এক্সপিরিয়েন্স নাই সম্পূর্ণ। সো আপনার এখানে আমি ইটালিয়ান একটা মেয়েকে বলেছি আসার জন্য, তারপরে 3জন বাংলাদেশি কিচেনে। তো যাই হোক, রেস্টুরেন্ট চলতেছে, রেস্টুরেন্টের মতো করে চলতেছে। প্রায় 12-13 মাস পরে, যেহেতু আমি রেস্টুরেন্টে খুব কম বসতাম আর বিভিন্ন বিজনেস ছিল, ওদিকে মনোযোগ ছিল বেশি, এটাতে একটু কম ছিল। কম থাকার উদ্দেশ্য যে আমি যেহেতু এটাতে কিছু জানি না, শেফ যিনি বা কুক যিনি, উনি এর মধ্যে বিশ্বস্ততা অর্জন করেছে আমার কাছ থেকে, ওনাকে দায়িত্ব দিলাম। তো উনি 9-10 মাস যাওয়ার পরে দেখি যে উনি আমার কথা শুনে না। তো শুনে না বলতে, আমি রেস্টুরেন্ট দেওয়ার আগে অন্তত 200-300 রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ ডিনার করে এটার বিভিন্ন দিক আমি শিখেছি। ডেকোরেশন, প্রেজেন্টেশন, তারপরে যারা সার্ভিস করবে তাদের ব্যবহার, কিভাবে সার্ভিস করবে। সো আমি একদিন আমাদের যে কুক আছে ওনাকে বললাম যে আপনি যে এইভাবে প্লেটটা দিচ্ছেন, এখানে যে ঝোলের বা হাতের ছাপ থাকে একটা ডিশের মধ্যে, এটা গেলে তো সুন্দর লাগবে না। তো উনি ওটা মনে কষ্ট নেয়নি। প্রথমবার বললো যে, আমাকে বলে বুঝাই দিল যে কাস্টমার বেশি হলে তো এটা হবেই। তা আমি ওনাকে বললাম যে একটা কাস্টমার আনতে অনেক সময় লাগে, 3 মাস লাগবে কাস্টমার আনতে, বাট নষ্ট করতে জাস্ট একটা আইটেম খারাপ হলেই কিন্তু কাস্টমার আর কখনো আসবে না। দ্বিতীয়বার ওনাকে আবার বললাম 1 মাসের মধ্যে, তৃতীয়বার বললাতে উনি একদিন রাগ করে বললো যে শনিবার ছিল, উনি আর কাজ করবেন না। তখন রেস্টুরেন্টে একটা ছোট ভাই ছিল, নাম ছিল মুন্না, আর কিচেনের মধ্যে একটা ভাই ছিল, ওনার নাম ছিল বিল্লাল। তো উনাকে যখন ওনার ভুলটা ধরাই দিলাম, উনিও বুঝতে পারলো ভুল, কিন্তু উনি ভুল স্বীকার করবে না। উনি বললো যে আমি আর কাজ করবো না। আমি বললাম ঠিক আছে, এখন যাওয়ার দরকার নাই, এখন তো সার্ভিসের সময়, আপনি দয়া করে সার্ভিসটা শেষ করেন, শেষ করার পর আমরা কথা বলবো, যদি আপনার ইচ্ছা না থাকে চলে যাবেন। সো যেরকম কাজ, আমি ওনার সাথে সার্ভিস শেষ করার পরে কথা বললাম, উনি কাজ করবেন না। আমি বললাম ওকে, মাসের শেষে আপনি আপনার পয়সা নিয়ে যাবেন। উনি ভাবতে পারেনি যে আমি এটা অ্যাকসেপ্ট করে ফেলবো। উনি কোথাকার মানুষ, অরিজিন কোথায়? উনি বাংলাদেশের। বাংলাদেশ। হ্যাঁ, উনি বাংলাদেশের। ওনাকে তখন আমি, কিন্তু ছিলেন লন্ডনে, সেখানে ছিলেন লন্ডনে। জি, তারপরে কি হলো? তারপরে আমি তো চিন্তা করতেছি, আমি তো কিছুই জানি না, কারণ আমি জিরো এক্সপেরিয়েন্স। তো যে কিচেনে ছিল বিল্লাল, তাকে বললাম বিল্লাল কি করা যায়। সাথে সাথে ডিসিশন চেঞ্জ। আমি আমার ওয়াইফকে বললাম
5টা আইটেম ইউটিউব দেখো, দেখে আমাকে বলো, সংক্ষেপে বলো যে কতটুকু ম্যাটেরিয়ালস দিতে হবে, কতটুকু মশলা দিতে হবে, কতটুকু তেল দিতে হবে, কিভাবে চিকেন তান্দুরি করে, ওকে, কিভাবে এই জিনিসগুলো করে, তুমি একটু শিখো, দেখো, দেখে আমাকে বাংলাতে বলো আজকে রাতের মধ্যেই। তখন সম্ভবত রাতে দুইটা বেজে গেল, কারণ আমার ওয়াইফ ইউটিউব দেখবে, একটা ধারণা নিবে, ধারণাটা নেওয়ার পরে লিখবে বা আমাকে বলবে। টাইম তো যাচ্ছে, শনিবার। তো যাই হোক, আমাকে সে বলল, আমি সুন্দর করে বেলালের সাথে ডিসকাস করলাম। এরপর দিন সকালবেলা অন্য বিজনেসে না গিয়ে রেস্টুরেন্টে চলে আসলাম, যেহেতু আজকে কুক নাই, সে একা। তাকে ট্রেনিং দিয়ে ফেলছি উইদিন আল্লাহর রহমতে 2 দিনের মধ্যে। এটা হচ্ছে মানে আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের একটা ঘটনা, যে বিপদে পড়েছি বাট সুন্দরভাবে মোকাবেলা করতে শিখেছি। হয়তো আল্লাহ ওই ধৈর্য দিয়েছেন, এই আর কি। এরপরে যতগুলো করেছি আপনার, ওইগুলো ছিল ইটালিয়ান রেস্টুরেন্ট, ইটালিয়ান বার, আমার একটা ওয়াইন বার ছিল, ওইখানে মোর দ্যান 290 টাইপস অফ ওয়াইন আমার বারের মধ্যে। আপনি বাংলাদেশে বেশ কটা ব্যবসার চেষ্টা করেছেন বললেন আপনি, এবং মোটামুটি অনেকগুলোতে ফেল করেছেন। ভবিষ্যতে আর কোনো পরিকল্পনা আছে নতুন কোনো উদ্যোগ নেবার জন্য বাংলাদেশে? এখন দেশের জন্য কিছু করতে চাই বড় পরিসরে। বনানীতে একটা রেস্টুরেন্ট করেছি লাঞ্চ বক্স নাম দিয়ে। আমি এটাকে সৌভাগ্য বলবো, যে আমার সৌভাগ্য হয়েছে, আমি একটা রেস্টুরেন্ট এখানে করেছি, বাট সাকসেস না আর কি। 3 বছর পরে অনেক লস টস দিয়ে এটাকে ক্লোজ করতে বাধ্য হয়েছি। তাহলে নতুন আর কোনো ভেঞ্চার বাংলাদেশের জন্য আপনার নেই? আপাতত নেই, বাট চাই যে দেশকে একটা পর্যায়ে নেওয়ার জন্য আমাদের অনেক সুযোগ আছে। আমি চাই যে এই সুযোগগুলো যদি আমি কাজে লাগাইতে পারি অনেক ভালো হবে। আপনার মাল্টার শিক্ষামন্ত্রী, স্পোর্টস মিনিস্টার, উনি আমার খুব কাছের, বলবো না, বন্ধু। তো হয়তো দায়িত্ব পেলে ভালো কাজ করতে পারবো কয়েকটা দেশে। আপনি তো বলা যায় একজন ব্লেসড সান অফ বাংলাদেশ আসলে, কারণ সবার ভাগ্যে বিদেশে যে এই ধরনের প্রতিষ্ঠান গড়া, কর্মসংস্থান সৃষ্টি করার সুযোগ হয় না, আপনি সেটা পেরেছেন। তো বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য আপনার কোনো ভাবনা আছে, তাদের জন্য কিছু করবেন, এরকম কোনো ভাবনা আপনার আছে? আমি কিন্তু একটা বড় প্রজেক্ট নিয়ে আসছি 2016-তে, পৃথিবীর সর্বপ্রথম ওয়েস্ট থেকে এনার্জি তৈরি করার A2A। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সর্বপ্রথম এনার্জি প্ল্যান্ট। এটার এনার্জি তৈরি হয় ওয়েস্ট থেকে। আমি এই প্ল্যান্টে গিয়েছি, ফিজিক্যালি 3-4 বার গিয়ে দেখে আসছি পুরা। এখানে 25 মেগাওয়াট তৈরি হয় ওয়েস্ট দিয়ে, 5 মেগাওয়াট আপনার খরচ করে এটার বিভিন্ন কাজে, 20 মেগাওয়াট বিক্রি করে বাইরে। আমি এই প্রজেক্ট 2015-তে বা 16-তে আমি এক্সপার্ট নিয়ে আসছি দেশে করার জন্য। দুর্ভাগ্যক্রমে আমার অনেকগুলো টাকা আমি নষ্ট করেছি, হয়ে ওঠেনি। রিজনটা কি? রিজনটা আসলে বলতে গেলে নিজেকে ছোট মনে হয়, নাই বললাম। তো এখন নন পলিটিক্যাল গভর্নমেন্ট, ঢাকা শহরের ওয়েস্ট দিয়ে আমি মনে করি 50 মেগাওয়াটের একটা প্ল্যান্ট তৈরি করা যায়। যে বর্জ্য বের হয় ঢাকা শহরে, যদি কেউ আগ্রহ প্রকাশ করে, আমার সাথে যদি যোগাযোগ করে, আমি নিয়ে যাব। আর যারা যেতে চায় ওনাদের থাকা খাওয়া ওইখানে যাওয়ার পরে আমি অ্যারেঞ্জমেন্ট করব। ইভেন যদি সচিব মহোদয় যে কোনো কেউ যাক না কেন, চাইলে আমি অ্যারেঞ্জমেন্ট করব, এবং ওনাদের থাকা খাওয়া সম্পূর্ণ আমার খরচে আমি বহন করব। এর আগেও কিন্তু আমি অনেককে অনেক প্রস্তাব দিয়েছি। আপনার আমাদের কক্সেস বাজার ডেভেলপমেন্ট করার জন্য আমি বলেছি, ওইখানে যাওয়ার পরে দেখিয়েছি যে যেভাবে বিচের পাড়ে আপনার সুন্দর করে করা হয়েছে, রাস্তা রাস্তা করে। আপনার তারপরে ইটালিতে আপনি যদি একটা বাড়ি কিনেন, একটা ল্যান্ড কিনেন, আপনার 1 ঘন্টার মধ্যে শেষ। আমাদের বাংলাদেশে নাম জারি, এই জারি, সেই জারি, হয়রানি, মানে জুতার তলা খরচ, আপনার মানে অনেক কিছু। ইটালিতে আপনি যদি ল্যান্ড কিনতে চান, একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান, আপনার সময় ব্যয় হবে মাত্র 1 ঘন্টা। রেজিস্ট্রেশন, এভরিথিং শেষ, 1 ঘন্টা শেষ। এবং এটা আপনি প্রতারিত হবেন না, 1000% সত্য। আপনার 1 ঘন্টাতে কাজ শেষ। আপনার আমি বনানীতে একটা অফিস করার জন্য একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি, এটা আমার 1 দিন সময় লাগবে। সো নাই বললাম। আমি ঢাকা সিটি কর্পোরেশনে এখনও আমার সিটি কর্পোরেশন ট্যাক্সের জন্য
নাম পরিবর্তন করব, 2016 সালে নিয়েছি, স্টিল নাও হয়নি, আমার ফাইলটা আটকে আছে। আর রাজুকের কথা বাদে দিলাম, ওইটা বললে আমাকে একটু কান্না টান্না করতে হবে, কারণ আমি 8:30টায় গিয়েছিলাম, আমাকে অফিস থেকে বের করে দিয়েছে যে এখনো সময় হয়নি, আপনি পরে আসেন। সো আমি বাইরে গিয়েছিলাম, বসেছিলাম বাইরে। আপনারা যারা ভুক্তভোগী তারা যদি একটু কান্না না করেন তাহলে মানুষ জাতি জানবে কিভাবে, এবং যারা রাষ্ট্র চালাচ্ছেন তারাই বা বুঝবে কিভাবে, বা যারা ভবিষ্যতে আসবেন রাষ্ট্র আসলে চালাতে তারাই বা কিভাবে বুঝবেন, এবং কারেকশনটা কিভাবে হবে যদি আমরা এটা আলোচনা না করি। আপনার অনেকবার বলেছি, আপনি দেখবেন যারা বেশি কান্না করে এক সময় চোখের পানি আসে না। আমারও তদ্রুপ দুঃখে ভরা, কারণ আমি নিজে স্বচক্ষে দেখেছি। আর এই জন্যই বলেছি যারা সচিব মহোদয় আছেন ওনারা যদি মিডল ইস্টে যান, ইউরোপে যান, যেখানে আমাদের বাংলাদেশি ভাইরা থাকে, ওখানে গিয়ে 2-4টা রাত, 4 রাত লাগবে না, 3 রাত লাগবে না, 1 রাতই এনাফ আমি মনে করি। ওনারা মিডল ইস্টে যাবেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব, কুয়েত, কাতার, যেখানেই যাক, ইটালি যাক, লন্ডন যাক, যেখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা ব্যাচেলার থাকে, যে কি কষ্ট করে টাকা আর্ন করতে হয়, ওনারা থাকবে ওইখানে গিয়ে 1টা রাত। আমি অনুরোধ করব, এটা হচ্ছে আমি মনে করি এটা সিভিল সার্ভিসের একটা পার্ট করা দরকার। যারা বিসিএস দিয়ে ঢুকবে গভর্নমেন্ট জবে তারা ওইখানে গিয়ে থাকবে, থাকা দরকার তাদের। আপনি আমার কথা বুঝতে পেরেছেন? বাংলাদেশ গভর্নমেন্ট বিসিএস এর মধ্যে, বিসিএস করার পরে ট্রেনিং দেয়। সো এই ট্রেনিংয়ের মধ্যে ঢুকাবে যে তুমি মিডল ইস্টে গিয়ে শ্রমিকরা যেখানে থাকে ওইখানে 1টা রাত তুমি থাকবা, দেন শিখবে এবং প্রবাসীদেরকে কষ্ট দেবে না। এটার উদ্দেশ্য হচ্ছে যে প্রবাসীদেরকে কষ্ট যেন না দেয় কেউ। কারণ গভর্নমেন্ট আপনি দেখেন প্রত্যেকটা সেক্টরে ভর্তুকি দিচ্ছে, প্রবাসীদের বেলায় কিন্তু কোনো ভর্তুকি দিচ্ছে না। নন পলিটিক্যাল আসছে, নন পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, এয়ারপোর্টে একটা প্রবাসী লাউন্স করছে, ওইখানে সিঙ্গারা 5 টাকা, 6 টাকা, 10 টাকা। হাউএভার উই ডোন্ট নিড দিস, আমরা এটা চাই না, কেউ চায় না। কারণ আমি যখন যাব বাইরে 5 টাকা 10 টাকা সিঙ্গারা আমার লাগবে না। আমি চাই যখন দেশে আসি একটা সুরক্ষা, মানে প্রত্যেকটা জায়গায় নিরাপদ, সুরক্ষা, ফ্যামিলি, সব কিছুতে। জনাব রিয়াজে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য এবং আপনার ইনসাইটগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এফি লিডারশিপ লেন্সে আজ আমরা আলোচনা করলাম প্রবাসী ব্যবসায়ী আবু সাইদ রিয়াজের সঙ্গে। জানলাম তার ব্যবসায়িক সংগ্রাম ও সাফল্যের গল্প এবং বাংলাদেশ নিয়ে তার ভাবনা সম্পর্কে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।